নমস্কার, আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের ইতিহাস সম্পর্কে নিয়ে আলোচনা করছিলাম এবং সেই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের যে প্রাচীন আদি বা মধ্যযুগ সে সম্পর্কে নিয়ে আমরা কিছু বলেছি। আজকে আমরা বাকিটা নিয়ে বলবো। পশ্চিমবঙ্গের যে মধ্যযুগ আমরা যেটা আলোচনা করেছিলাম যে মুঘল সাম্রাজ্যের ইতিহাসে পশ্চিমবঙ্গ কীরকম ছিল সেটা আমরা আলোচনা করেছি এবং সে আলোচনা করতে যাওয়ার সময় কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এই সময় কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু বাংলাতে আগমন ঘটে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাতে তারা ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, কিন্তু শুধু কি তারা ব্যবসা বাণিজ্য করতে এসেছিল না, তারা কিন্তু বাংলায় লুট করত। এবং সেই সময় তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ থেকে যারা ভারতে তথা বাংলায় ব্যবসা বাণিজ্য করতে আসতো, সেই সময় তাদের লক্ষ্যই ছিল কি এখান থেকে লুট করে নিয়ে যাওয়া। এবং সেই সময় বিলেতে বা ব্রিটিশে একটা কথা প্রচলিত ছিল, রব ইন্ডিয়ান অ্যান্ড কাম হোম, মানে ভারতবর্ষ থেকে চুরি করো এবং বাড়িতে এসো, নিয়ে চলে এসো। ঠিক সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু বাংলার বিভিন্ন স্থানে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য শুরু করতো। প্রথম দিকে বাংলার বালেশ্বর, মুর্শিদাবাদ, তোমার মালদহ, তারপর হুগলি, ঢাকায় তারা কিন্তু বিভিন্ন স্থানে ব্যবসা বাণিজ্য করত। খ্রিস্টীয় সপ্তদশ শতকে কি হয়েছিল, খ্রিস্টীয় সপ্তদশ শতকে মুঘল সাম্রাজ্যের সুবাদারদের সঙ্গে কিন্তু এই ইংরেজদের একটা সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষে ইংরেজরা জয়লাভ করেছিল। কিন্তু জয়লাভ করার ফলেও কিন্তু তাদের কাছে হুগলি নিরাপদ স্থান মনে হচ্ছিল না। তখন তারা কি করেছিল, তখন সেখান থেকে চলে এসে তাদের যে দলপতি ছিল চাণক্য, তার নেতৃত্বে তারা সুতান্টি গ্রামে উপনিবেশ স্থাপন করেছিল এবং সুতান্টি গ্রামটি ছিল খুবই নিম্ন জলাভূমি এবং খুবই অস্বাস্থ্যকর গ্রাম। এ তো গেল সপ্তদশ শতকে ইংরেজরা যখন বাংলায় ব্যবসা বাণিজ্য করছিল এবং যখন মুঘল সুবাদারদের সঙ্গে যখন তাদের সংঘর্ষ হয়েছিল, তখন কিন্তু তারা একটা পরিকল্পনা করেছিল যে বাংলার বিভিন্ন স্থানে তারা কুঠি নির্মাণ করবে। এই সময় ১৬৯৬ খ্রিস্টাব্দে বর্ধমানের শোভা সিংহ নামে এক জমিদার ছিলেন, যিনি কি করেছিলেন, যিনি মুঘল সুবাদারদের সঙ্গে বা মুঘল সুবাদারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং তিনি উড়িষ্যার আফগান সর্দারদের সাহায্যে স্বাধীনতা ঘোষণা করেছিল। ঠিক এই সুযোগটাকে কিন্তু ব্রিটিশরা বা ইংরেজরা কাজে লাগাতে চাইছিল। তখন তারা মুঘল সুবাদারদের কাছ থেকে দুর্গ নির্মাণের একটা অনুমতি পেয়ে গেল এবং তখন তারা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করল। আনুমানিক ১৭০০ খ্রিস্টাব্দে তৎকালীন ঔরঙ্গজেবের পুত্র এবং বাদশাহ ফারুক শাহের পিতা বাংলার নবাব আজিম উসমানের কাছ থেকে কিন্তু তারা ব্রিটিশরা সুতান্টি, গোবিন্দপুর এবং কলকাতার জমিদারি ক্রয় করেন এবং পরবর্তীকালে এই তিনটি অংশ নিয়ে মহানগর কলকাতা স্থাপন হয়েছিল। কিছুদিন যাবৎ তারা বাংলায় কিন্তু ভালো রকমভাবে ব্যবসা শুরু করতে থাকে। ১৭৪২ খ্রিস্টাব্দে যখন মারাঠারা বালাজি পেশওয়ার নেতৃত্বে শক্তিশালী হয়ে ওঠে, তখন কিন্তু ব্রিটিশরা ভয়ে তৎকালীন নবাব আলীবর্দী খাঁয়ের কাছ থেকে কলকাতায় দুর্গে তারা পরীক্ষা নির্মাণের জন্য অনুমতি পেয়ে যান। আর এই আলীবর্দী খাঁয়ের সময় নাগপুরের মারহাট্টা ঘোড়সওয়ার ভোঁসলা বংশের সেনাপতি ভাস্কর পণ্ডিত কিন্তু কি করেছিল, একদল মারহাট্টা ঘোড়সওয়ার নিয়ে বাংলা আক্রমণ করেছিল। এই যে মারহাট্টা ঘোড়সওয়ারদের তৎকালীন বর্গী বলা হতো এবং এই বর্গীরা বারবার বাংলা আক্রমণ করে কিন্তু বাংলা থেকে অনেক কিছু লুট করে নিয়ে চলে যেত।
আলীবর্দী খাঁ তৎকালীন নবাব এদেরকে কোনো মতেই দমন করতে পারছিলেন না। তখন তিনি ছল করে কি করেছিলেন, এই যে রাজাদের যে সেনাপতি ভাস্কর পণ্ডিত ছিল, সেই ভাস্কর পণ্ডিতকে কি করেছিল, ছলে বলে কৌশলে তার দরবারে নিয়ে এসে হত্যা করেছিল। এবং সেই হত্যার প্রতিশোধ নিতে বর্গীরা কিন্তু বারবার বাংলা আক্রমণ করতেন। 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁয়ের মৃত্যু ঘটে এবং আলীবর্দী খাঁয়ের মৃত্যুর পর সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। সিরাজউদ্দৌলা বাংলার নবাব হওয়ার পর থেকেই কিন্তু সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের কিন্তু একটা সবসময় মনোমালিন্য বিরোধ থাকত। কারণ ব্রিটিশরা কিন্তু অসাধুভাবে এই বাংলায় ব্যবসা বাণিজ্য করত। কিন্তু ব্রিটিশদের অসুবিধা হচ্ছিল, দেখলো যদি এই সিরাজউদ্দৌলা বাংলার নবাব থাকে তাহলে কিন্তু তাদের বাংলায় ব্যবসা বাণিজ্য করা কিন্তু খুবই কষ্টকর হবে। তখন তারা কি করেছিল, যে মির্জাফরকে ছল চাতুরি করে তাদের দলে ভিড়িয়ে নিয়েছিল এবং তাকে পরবর্তী নবাব করার একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং তাকে একটা যেটাকে লোভ দেখিয়েছিল যে পরবর্তীকালে এই মির্জাফর বাংলার নবাব হবে যদি সিরাজউদ্দৌলাকে এই নবাব থেকে পতন করা হয়। তার ফলে 1757 সালে পলাশির যুদ্ধ সংগঠিত হয় এবং এই পলাশির যুদ্ধে কিন্তু হয়েছিল বাংলার তৎকালীন নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। ব্রিটিশদের থেকেও বেশি সৈন্য কামান থাকা সত্ত্বেও কিন্তু সেই দিন ব্রিটিশদের কাছে হার মানতে হয়েছিল নবাব সিরাজউদ্দৌলাকে। তার কারণ বেইমানি করে সেইবারে ইংরেজরা জিতে গেছিল, কারণ তাদের সেনাপতি মির্জাফর ছিল ব্রিটিশদের হাতে কেনা। সেই যুদ্ধে বা পলাশির যুদ্ধে যখন নবাব হেরে যান, তারপর থেকেই কিন্তু ব্রিটিশদের রাজত্ব শুরু হয় বাংলা তথা ভারতবর্ষে। এখান থেকেই ব্রিটিশদের ভাগ্য বদলে যায় এবং তারা আস্তে আস্তে করে তাদের ব্যবসা বাণিজ্য এবং শাসন পুরো ভারতে ছড়িয়ে যায়। এইভাবে তারা বাংলায় একটা শাসন তাদের হাতে চলে আসে এবং তারা এই বাংলাকে লুট করতে থাকে। এর ফলে কি হয়েছিল, বাংলাকে লুট করার ফলে বাংলার মানুষদের মধ্যে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যা ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত। ব্রিটিশদের শাসনকালে ব্রিটিশদের অত্যাচার সহ্য করতে না পেরে গোটা বাংলার মানুষ ক্ষিপ্ত হয় এবং তারা ব্রিটিশদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু বিদ্রোহ শুরু করে দেয় এবং বাংলার বিভিন্ন প্রান্তে তখন ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে এবং সেই সময় ভারতবর্ষের এই বাংলা প্রদেশ ছিল অনেকটা বড় এবং এতে ব্রিটিশদের শাসন করতে খুবই অসুবিধা হচ্ছিল। তাই তারা 1905 সালে 6ই জুলাই কলকাতার প্রেসে বঙ্গভঙ্গ প্রস্তাব পেশ করা হয়। এর ফলে বাংলার মানুষদের মধ্যে তীব্র আন্দোলনের সৃষ্টি হয়। কিন্তু এখানে বোঝার দরকার আছে, সেক্ষেত্রে কিন্তু পূর্ববঙ্গ যেটা, সেখানকার মানুষ ভেবেছিল যে যদি বঙ্গভঙ্গ হয় তাহলে তাদের উন্নতি সাধন হবে। কিন্তু তৎকালীন বাংলার যে পশ্চিম ভাগটা আছে, এই যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের বেশিরভাগ জমিদারি যেগুলো ছিল সেগুলো সব পূর্ববঙ্গে ছিল। তাই তারা এই বঙ্গভঙ্গ কোনো মতেই মেনে নিতে পারছিল না এবং এই বঙ্গভঙ্গ রোধ করার জন্যে
বা রদ করার জন্য তারা কি করেছিল? আন্দোলন করেছিল। অবশেষে 1911 সালে ব্রিটিশরা এই বঙ্গভঙ্গ রদ করে। এইভাবে তারা বাংলা শাসন করতে থাকে। কিন্তু তখন ভারতবর্ষের ইতিহাসে কিন্তু স্বাধীনতার জন্যে বা স্বাধীনতার আন্দোলন আরও তীব্রতর হয়ে ওঠে এবং ব্রিটিশদের কাছ থেকে মুক্ত পাওয়ার জন্যে নানা দিকে আন্দোলন গড়ে ওঠে এবং অবশেষে 1947 সালে 15ই আগস্ট ব্রিটিশরা ভারতকে ভেঙে দেয় এবং ভারত নয়, এই বাংলাকেও ভেঙে দেয়। একটা অংশ, যেটা পূর্ব অংশ, যেটা ঢাকা কেন্দ্রিক যে অংশটা, সেই অংশটা চলে যায় পাকিস্তানের সঙ্গে, আর এই পশ্চিম অংশটা যেটা কলকাতার আশেপাশের যে অঞ্চলটা, সেটা যুক্ত হয় ভারতের সঙ্গে এবং তার নাম হয় ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। এবং অপর যে অংশটা ছিল পূর্ববঙ্গ, সেটা পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে নাম হয় পূর্ব পাকিস্তান। পরবর্তীকালে সেটা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে পরিচিত হয় এবং পাকিস্তান থেকে তারা আলাদা হয়ে বাংলাদেশ বলে একটা রাষ্ট্রে পরিণত হয় এবং এই পশ্চিমবঙ্গ, আমাদের যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়। এই ছিল পশ্চিমবঙ্গের ইতিহাস। আমরা পশ্চিমবঙ্গের ইতিহাস আলোচনা করলাম এবং এখানে আলোচনা করতে গিয়ে আমরা অনেক সময় অনেক কিছু জিনিস মিস করেছি। যেমন পলাশির যুদ্ধে যে জিনিসটা ছিল, অনেক কিছু বলা যেত, কিন্তু বললে বেশি লেন্থি হয়ে যাবে। পলাশির যুদ্ধ নিয়ে একটা আলাদা ভিডিও ভাবছি করে নেব। এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এইটুকু থাক। ধন্যবাদ।